বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা খুব সুন্দর এবং চমৎকার হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনারা এখন লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন। আমি জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নাসের টুকু, অ্যাসোসিয়েট প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়বলী উভয় বিষয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এবং প্রতি বছর পরীক্ষাতে এখানে আসে। সেটা হলো ডিপ্লোমেসি বা কূটনীতি। আপনারা জানেন, প্রতিটি রাষ্ট্রের একটি পররাষ্ট্রনীতি আছে এবং প্রতিটি রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করে সংশ্লিষ্ট রাষ্ট্রের জাতীয় স্বার্থ হাসিল করার জন্য। এই পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক আছে। এগুলি রাষ্ট্রভেদে পার্থক্য হয়। যে সকল রাষ্ট্র ছোট, যে সকল রাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সামরিক সীমাবদ্ধতা আছে, সে সকল রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাধারণত ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক হয়। পক্ষান্তরে যেসব রাষ্ট্রের সামরিক শক্তি বেশি, অর্থনৈতিক শক্তি বেশি, ভূরাজনৈতিক, ভূ অর্থনৈতিক এবং ভূ কৌশলগত গুরুত্ব বেশি, সে সকল রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাধারণত অফেন্সিভ বা আক্রমণাত্মক হয়। আর এই পররাষ্ট্রনীতিকে বাস্তবায়ন করার জন্য দুইটা গুরুত্বপূর্ণ হাতিয়ার আছে। একটাকে বলে ডিপ্লোমেসি বা কূটনীতি, আরেকটি হলো মিলিটারি বা সামরিক বা সশস্ত্র বাহিনী। তবে যে সকল রাষ্ট্র সাধারণত যতই সামরিকভাবে শক্তিশালী হোক না কেন, প্রথমে তারা কূটনৈতিকভাবে যে কোনো সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়। এটা কথায় বলে, ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মিলিটারি ইজ দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স। অর্থাৎ কূটনীতি হলো যে কোনো রাষ্ট্রের প্রতিরক্ষার প্রথম ফ্রন্ট লাইন, যুদ্ধ বা মিলিটারি হলো প্রতিরক্ষার সেকেন্ড ফ্রন্ট লাইন। কেন? কারণ একটা রাষ্ট্র যতই হার্ড পাওয়ার, সফট পাওয়ার বা স্মার্ট পাওয়ারের অধিকারী হোক না কেন, প্রথমে সাধারণত সামরিক বাহিনী ব্যবহার করে না। কারণ সামরিক বাহিনীর ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত, সামরিক বাহিনী যদি একটা রাষ্ট্র ব্যবহার করে, অর্থাৎ যুদ্ধকে যদি পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এই যুদ্ধ কিন্তু সেই দেশের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এক। দ্বিতীয়ত, যে আন্তর্জাতিক আইন কানুন, বিধি পদ্ধতি, সিস্টার, আচার, নর্মস, ভ্যালু, কালচার, অর্থাৎ এক কথায় আমি যদি বলি ইন্টারন্যাশনাল ল কিন্তু যুদ্ধকে অ্যালাউ করে না। 3 নম্বর হলো, যুদ্ধ যদি একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়, তাহলে সংশ্লিষ্ট দেশের আন্তর্জাতিক ইমেজ, ব্র্যান্ডিং, গুডউইল নষ্ট হয়ে যায়। অন্য জাতি বা রাষ্ট্র সহজে সেই রাষ্ট্রকে কোনো কাজে আর বিশ্বাস করে না। নেক্সট, যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তাহলে ক্ষমতাসীন শাসকের ক্ষমতার ভিত নড়ে ওঠে। এই জন্য প্রতিটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতিকে ব্যবহার করার জন্য প্রথমত কূটনীতিকে প্রথম অস্ত্র হিসাবে ব্যবহার করে। এখন হোয়াট ইজ ডিপ্লোমেসি? ডিপ্লোমেসি জিনিসটা কি? বিভিন্ন লেখক বিভিন্নভাবে কূটনীতির সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে কূটনীতির যত সংজ্ঞা অধ্যয়ন করেছি, আমার কাছে দুইটি সংজ্ঞাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্লাসিক্যাল এবং খুবই সুসংবদ্ধ ডেফিনিশন মনে হয়। একটি ডেফিনেশন হলো স্যার আর্নেস্ট স্যাটো,
তিনি একটা অসাধারণ সংজ্ঞা দিয়েছে কূটনীতির। সেটা কি? ডিপ্লোমেসি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ট্যাক্ট টু দ্য কন্ডাক্ট অফ অফিসিয়াল রিলেশনস বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। অর্থাৎ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে সরকারি কার্য পরিচালনার সময় যে বুদ্ধি এবং কৌশলের প্রয়োগ করা হয় সেটাই হলো কূটনীতি। অসাধারণ সংজ্ঞা, চমৎকার সংজ্ঞা। অনেকটা আমি বলি এটা একটা রোমান্টিক এবং ক্লাসিক্যাল ডেফিনিশন গিভেন বাই স্যার আর্নেস্ট স্যাটো। কি অসাধারণ! ডিপ্লোমেসি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ট্যাক্ট টু দ্য কন্ডাক্ট অফ অফিসিয়াল রিলেশনস বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। যদি আপনারা এটার বাংলা করেন, বাংলা হলো স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে সরকারি কার্য পরিচালনার সময় একটি রাষ্ট্র যে বুদ্ধি এবং কৌশলের প্রয়োগ করে সেটাই হইল কূটনীতি। অসাধারণ সংজ্ঞা। আপনারা পরীক্ষায় কখনো বড় জোর দুইটি বেশি ডেফিনিশন কখনো দিবেন না। কূটনীতি সম্পর্কে আরেকটি অসাধারণ সংজ্ঞা দিয়েছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, diplomacy is the management of international relation by negotiation or method by which বা through which this relation are adjusted and managed. দেখেন কি অসাধারণ সংজ্ঞা। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, diplomacy is the management of international relations by negotiation or the method by which these relations are adjusted and managed. ডিপ্লোমেসি হইল আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাপনা। কিভাবে ব্যবস্থাপনা করে? আলাপ আলোচনার মাধ্যমে, বাই নেগোসিয়েশন অর মেথড অথবা একটা পদ্ধতি, বাই হুইচ যার মাধ্যমে দিস রিলেশন অর্থাৎ দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক আর অ্যাডজাস্টেড অ্যান্ড ম্যানেজড, দুইটা রাষ্ট্র তাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলার জন্য পরস্পরের মধ্যে যে নেগোসিয়েশন হয়, এই নেগোসিয়েশন যেভাবে অ্যাডজাস্ট করে, যেভাবে ম্যানেজ করে, সেটাই হলো ডিপ্লোমেসি। সহজ কথায় একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি থাকে। ধরুন আপনি ঢাকা থেকে নোয়াখালী যাবেন, দিস ইজ ইউর গোল অর অবজেক্টিভস। এখন আপনি ঢাকা থেকে নোয়াখালী বাই রোডে যাইতে পারেন, বাই ট্রেনে যেতে পারেন, বাই এয়ারে যেতে পারেন। এই যে ওয়ে, এই যে মিনস, এই যে ওয়ে, এই যে এভিনিউ, এই যে মেথড, এই পথটাই হলো কূটনীতি। আপনি যদি সংক্ষেপে বলেন, ডিপ্লোমেসি ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ফরেন পলিসি, অর্থাৎ পররাষ্ট্রনীতির ব্যবস্থাপনাই হলো কূটনীতি। অর্থাৎ ডিপ্লোমেসি ইজ ওয়ান কাইন্ড অফ ট্যাকটিক্স, ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি, one kind of shrewdness to realize foreign policy. অর্থাৎ একটা রাষ্ট্র যে ফরেন পলিসি দেয়, ওই ফরেন পলিসির যে লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন বা আলাপ আলোচনা করার সময় যে বুদ্ধি, যে কৌশল, যে প্রজ্ঞা, যে উইজডম, যে শুডনেস বা বিচক্ষণতা প্রয়োগ করে, সেটাই হলো কূটনীতি। There are variety types of diplomacy. Track 1 diplomacy, track 2 diplomacy, dual track diplomacy, economic diplomacy, political diplomacy,
পাবলিক ডিপ্লোমেসি অ্যান্ড সো অন। ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে এগুলি আমি আলোচনা করব। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ডিপ্লোম্যাট, একজন কূটনীতিবিদদের মৌলিক কাজটা কি। একজন কূটনীতিবিদ কি কাজ করবেন সেটা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন ইন 1961 1961 সনের ভিয়েনা কনভেনশনে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। তার প্রথমটা হইল রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্বকরণ। ধরুন বাংলাদেশের একজন অ্যাম্বাসাডার বা হাই কমিশনারকে ভারতে নিয়োগ করা হলো। বাংলাদেশ হলো সেন্ডিং স্টেট, বাংলায় যেটাকে বলে প্রেরক রাষ্ট্র। ভারত হলো রিসিভিং স্টেট, বাংলায় যাকে বলে গ্রহীতা রাষ্ট্র বা স্বাগতিক রাষ্ট্র। এই বাংলাদেশের এই কূটনীতিবিদ অর্থাৎ অ্যাম্বাসাডার বা হাই কমিশনার, যেহেতু বাংলাদেশ এবং ভারত উভয়ই কমনওয়েলথের সদস্য, সেক্ষেত্রে আমরা বলবো হাই কমিশনার। তিনি হলেন ভারতে বাংলাদেশের চক্ষু, কর্ণ, নাসিকা। তার অফিস অর্থাৎ হাই কমিশন অফিস, যেখানে বাংলাদেশের পতাকা উত্তোলিত হবে, যেখানে বাংলাদেশের প্রতীক শোভা পাবে, ওই হাই কমিশন অফিসটা হইল একটা মিনি বাংলাদেশ। ওই হাই কমিশনারের প্রায়র অনুমতি ছাড়া কোনো ভারতীয় লোক বা পুলিশ, ইভেন সশস্ত্র বাহিনী সেখানে প্রবেশ করিতে পারিবে না। ওই হাই কমিশন অফিসটা হলো বাংলাদেশের পার্ট অ্যান্ড পার্সেল অফ সভরেনিটি, বাংলাদেশের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। এটাকে আমরা কূটনীতির ভাষায় বলি এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন। বাংলাদেশ থেকে ভারতে প্রেরিত হাই কমিশন, তিনি বাংলাদেশের স্বার্থ ভারতে দেখবেন এবং তিনি হলেন ভারতে বাংলাদেশের চক্ষু, কর্ণ, নাসিকা। তিনি হলো ভারতে বাংলাদেশের একটি ক্ষুদ্র বাংলাদেশ। তার সম্মান, তার আত্মমর্যাদা, তার আত্মসম্মান, তার আত্মশ্লাঘা, বাংলাদেশের এই আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মঅহংকার, আত্মশ্লাঘা। তিনি ভারতে বাংলাদেশের নাগরিকদের স্বার্থ দেখবেন। তিনি ভারতে বাংলাদেশের রাষ্ট্রের কোর ভ্যালু বা মৌলিক যে স্বার্থ আছে সেটা দেখাশোনা করবেন। তাহলে একজন ডিপ্লোম্যাটের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফাংশন হলো স্বাগতিক দেশে অর্থাৎ গ্রহীতা রাষ্ট্রে বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব করা। 2, রিপোর্টিং। তিনি যেই রাষ্ট্রে পদায়িত হবেন সেই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, নৈর্ভিত্তিকভাবে, রাগ এবং অনুরাগের বশবর্তী না হইয়া। তারপর এতদ সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্টটা সম্পাদনা করবেন। পরবর্তীতে সেই রিপোর্টটা প্রেরক রাষ্ট্রের অর্থাৎ বাংলাদেশে তিনি প্রেরণ করবেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই রিপোর্ট দেখে যদি মনে করে এই রিপোর্টে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ফ্যাক্ট অ্যান্ড ফিগার আছে যেগুলি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে ফরেন মিনিস্ট্রি সেগুলোকে বাংলাদেশের ফরেন পলিসিতে অন্তর্ভুক্ত করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন একজন ডিপ্লোম্যাট স্বাগতিক দেশ থেকে তার প্রেরক রাষ্ট্রে যে রিপোর্ট প্রকাশ করে সেটা হইল প্রেরক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির র মেটেরিয়ালস বা কাঁচামাল, আগামী দিনের র মেটেরিয়ালস বা কাঁচামাল। এই জন্য অনেক সময় একজন ডিপ্লোম্যাটকে প্রথম শ্রেণীর রিপোর্টার বা প্রতিবেদকও বলা হয়। তিনি স্বাগতিক দেশের কূটনীতিবিদদের সাথে, অর্থাৎ স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিবিদদের সাথে, স্বাগতিক দেশের আমলাতান্ত্রিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, স্বাগতিক দেশের সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে, স্বাগতিক দেশের সিভিল সোসাইটি এবং প্রেশার গ্রুপের সাথে এবং স্বাগতিক দেশের গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিদের সাথে বিভিন্ন মিটিং করবেন, আমন্ত্রণ করবেন তার অফিসে, তাদের অফিসে আমন্ত্রণ গ্রহণ করবেন। এইভাবে দুইটা দেশের সম্পর্কের পারস্পরিক উইন উইন সিচুয়েশনের মাধ্যমে, যাহা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা বাংলাদেশের পররাষ্ট্র নীতির আগামী দিনের কাঁচামাল হতে পারে, এই জাতীয় তথ্যগুলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। একেই বলে রিপোর্টিং। তাহলে একজন ডিপ্লোম্যাটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো তার নিজ দেশে স্বাগতিক দেশের গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করা। 3, নেগোসিয়েশন, আলাপ আলোচনা। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। একজন ডিপ্লোম্যাটের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নেগোসিয়েশন বা আলাপ আলোচনা। হোয়াট ইজ নেগোসিয়েশন? Negotiation is a fruitful discussion aimed at reaching an agreement. যে কোনো সমস্যা সমাধান করার জন্য বা যে কোনো বিরোধপূর্ণ বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছার জন্য কূটনীতিবিদরা আলাপ আলোচনার মধ্যে যে মতকে পৌঁছেন সেটাই হলো নেগোসিয়েশন। নেগোসিয়েশনের মাধ্যমে, সংলাপের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে কূটনীতিবিদ স্বাগতিক দেশের স্বার্থের ক্ষতি না করে তার প্রেরক রাষ্ট্রের স্বার্থকে ম্যাক্সিমাইজ, অর্থাৎ সর্বাধিক করার গুরুত্বপূর্ণ প্রচেষ্টা চালান। ফর এক্সাম্পল, আপনারা জানেন ভারত এবং আমি যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের বোঝার স্বার্থে আমি ভারতের উদাহরণ বারবার আনছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো তিস্তার পানি বন্টন সমস্যা। তাহলে বাংলাদেশের হাই কমিশনের মৌলিক কাজ হলো কিভাবে আমরা ইন্টারন্যাশনাল ল, রুলস এবং রেগুলেশন অনুযায়ী আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হই, সেই হিসাবে তার কাউন্টার পার্ট বা প্রতিপক্ষকে আলাপ আলোচনার মাধ্যমে বুঝিয়ে আমাদের সর্বাধিক স্বার্থ হাসিল করা। দিস ইজ কল্ড নেগোসিয়েশন, বাংলায় বলে আলাপ আলোচনা। একজন কূটনীতিবিদদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সেলফ ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থ সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইটাই হলো একেবারে কোর পয়েন্ট
nothing above self-interest, nothing out of self-interest, everything under self-interest. জাতীয় স্বার্থের উপরে কিছুই নাই, জাতীয় স্বার্থের বাইরে কিছুই নাই, সকল কিছু জাতীয় স্বার্থের অধীন। Self-interest is not only legitimate but a fundamental cause of foreign policy. It is vain to expect government to act continuously on any other ground than national interest. মা যেমন তার সন্তানকে ভালোবাসে, এটাই মার একটা কোর ফাংশন, ঠিক একজন ডিপ্লোমেটের কোর ফাংশন হলো স্বাগতিক দেশে যাতে নিজ দেশের স্বার্থ কোনো ক্রমেই ব্যাহত না হয় সেই ব্যাপারে সর্বদা সচেতন থাকা। আপনাদের কাছে এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ সেলফ ইন্টারেস্ট? দ্য কোর ভ্যালু অফ এ নেশন ইজ এ সেলফ ইন্টারেস্ট। এমন কিছু বিষয়, এমন কিছু কনসার্নিং বিষয় যেগুলির ব্যাপারে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কখনো কম্প্রোমাইজ করে না, সেটাই হলো সেলফ ইন্টারেস্ট। আর একজন কূটনীতিবিদকে স্বাগতিক রাষ্ট্রে পাঠানোই হয় প্রেরক রাষ্ট্রের স্বার্থকে সর্বাধিক করা। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, তিনি প্রেরক রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করার সময় আন্তর্জাতিক আইন, কানুন, বিধি, পদ্ধতি, সিস্টেম, আচার, নর্মস, ভ্যালুস অ্যান্ড কালচার বিরোধী কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ আইনের কাঠামোর মধ্য দিয়েই স্বাগতিক দেশের সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্বাগতিক দেশের স্বার্থের হানি না ঘটিয়ে প্রেরক রাষ্ট্রের অর্থাৎ তার নিজের রাষ্ট্রের স্বার্থ সর্বাধিকরণ করিবেন। একজন ডিপ্লোমেটের লাস্ট বাট নট লিস্ট একটা কাজ হলো রিলেশনশিপ বিল্ড আপ করা। তাকে পাঠানো হয় স্বাগতিক দেশের সাথে প্রবলেম ক্রিয়েট করার জন্য না, তাকে পাঠানো হয় স্বাগতিক দেশের সাথে যে কোনো সমস্যার ম্যানেজমেন্ট করার জন্য। এই জন্য তিনি স্বাগতিক দেশে নিজ দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং বৈজ্ঞানিক সম্পর্কটাকে ডেভেলপ করা, যাতে বন্ধুত্বের একটি স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে, যেই সম্পর্কের মাধ্যমে উভয় দেশ উইন উইন সিচুয়েশন, নট জিরো সাম গেম, উইন উইন গেমে পৌঁছে এবং উভয় পক্ষই তাদের নিজ নিজ দেশের স্বার্থ সংরক্ষণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি আপনাদের সাথে ডিপ্লোমেসি নিয়ে কথা বললাম, আগেই আমি বলছি দেয়ার ইজ এ ভ্যারাইটি টাইপ অফ ডিপ্লোমেসি। আপনারা যদি লিখিত পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্ন দেখেন, আপনি দেখবেন প্রতি বছর ডিপ্লোমেসি বা কূটনীতি নিয়ে একটি প্রশ্ন আসে। কখনো ট্র্যাক 1 ডিপ্লোমেসি, কখনো ট্র্যাক 2 ডিপ্লোমেসি, কখনো ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি, কখনো
ইকোনমিক ডিপ্লোমেসি, কখনো পলিটিক্যাল ডিপ্লোমেসি, কখনো পাবলিক ডিপ্লোমেসি ইত্যাদি নিয়ে আলোচনা হয়। আমরা ইনশাল্লাহ আমরা সিলেবাস অনুযায়ী জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে এগুলা আপনাদের সামনে সুন্দরভাবে, সহজভাবে, সরলভাবে, নিখুঁতভাবে আলোচনা করব। I hope I do hereby affirm you, আপনারা যদি আমি বা আমাদের ভিডিওগুলা গভীর মনোযোগ এবং পর্যবেক্ষণ দিয়ে দেখেন, আমি তো মনে করি বাজারের কোনো প্রচলিত গাইডের আপনাদের প্রয়োজন নাই। আপনারা গাইড পড়বেন, আমি গাইড পড়তে আপনাকে বারণ করছি না, কিন্তু গাইডে অনেক সময় প্রশ্নের উত্তরগুলো টু দি পয়েন্ট থাকে না। আমরা এখানে যে টপিকসগুলো আলোচনা করব সেগুলি হবে টু দি পয়েন্ট, রিলেভেন্স, স্ট্রাকচার, লিমিটেড and based on fact and figure. Inshallah, in coming future, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জটিল অথচ গুরুত্বপূর্ণ প্রতিটা টপিকস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সহজ সরলভাবে। আজকে আমি আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটার শিরোনাম দেখছেন আপনারা, ডিপ্লোমেসি। প্রশ্ন হলো আজকে কেন আমি এই টপিকসটা বেছে নিলাম? দুটি কারণে। প্রথমত, এই টপিকসটা বাংলাদেশ অ্যাফেয়ার্সে যেমন আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আছে। দুই, এই টপিকসটা প্রায় বাংলাদেশের পরীক্ষায় প্রশ্নে আসে, প্রায় ইন্টারন্যাশনালের প্রশ্ন আসে। এই জাতীয় প্রশ্নগুলা আমি আপনাদের সাথে অদূর ভবিষ্যতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএস কেয়ার আপনারা জানেন, আপনাদেরকে একটা রুগী যখন খুবই ক্রিটিক্যাল মুভমেন্টে থাকে তখন তাকে আইসিইউতে নিয়ে যায়। এটাকে আমরা বলি ইন্টেনসিভ কেয়ার ইউনিট, গভীর পর্যবেক্ষণে নিয়ে যায়। আমি জেনেসিস বিসিএস কেয়ার সম্পর্কে আমার সম্পর্ক আছে। আমি যতদিন এখানে ক্লাস নিয়েছি, এখানে ডাক্তার কামরুল হাসান ভাই আমাকে বলেন, স্যার এমনভাবে পড়াবেন যাতে সহজ সরলভাবে বুঝে এবং পরীক্ষার কমন পড়ে। এবং আমি জানেন আপনাদের সাথে প্রিলিমিনারি নিয়েও আলোচনা করছি, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। একটি ক্লাসেই 8টা প্রশ্ন কমন পড়েছে। একটা প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে সম্ভবত কনফিউশন আছে, কিছুক্ষণ পরে সেটা আমি একবারে ফ্যাক্টস অ্যান্ড ফিগার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। এখানে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।